Everyone. So I'm the chair of IEEE student branch, Anisha, and today we have a webinar on the story of Freecycle at IUB, Bangladesh's first ever free cycling project, which is supported by IUB Startup Research Grant initiated by Dr. Tasnuva Faruk, and it is supported by IEEE IUB student branch. So today we have the main initiator of the project, that is Dr. Tasnuva Faruk, who is the lecturer of Department of Public Health, IUB, and principal investigator of Freecycle IUB. So before starting, I want to talk about the bio of the speaker so that you can know who is today with us and what is her importance in the webinar. Dr. Tasnuva Faruk completed her MBBS and MPH from Sher-e-Bangla Medical College, Barisal and Independent University, Bangladesh, respectively. She is currently serving as a lecturer of the Department of Public Health at her alma mater. As an SDG enthusiastic, she loves to correlate SDGs in her day-to-day teaching and research works. Dr. Faruk is the PI of the startup project Freecycle IUB, country's first ever institutional Freecycle initiative. She is carrying out the role of the faculty coordinator of Barisal Club at IUB. Her research interests include developmental delay, ultrasound, elastography, biomedical devices, and prosthesis, etc. She has acted as reviewer for journals like Scientific Reports, Nature, IEEE Access, and several IEEE conferences. She is an invited member of IDES. Thank you so much, ma'am, for joining with us. And now I like to... Hi, ma'am. How are you? I'm fine. Alhamdulillah. So, okay, sorry, I didn't get the chance to congratulate you for being the president of IEEE IB student branch. Thank you so much, ma'am. So, ma'am, we all are here to know about Freecycle's story. So, without further ado, I would like to start the webinar, and you should start like how Freecycle came to IUB, or you started initiating with Freecycle at IUB. So basically, before saying about Freecycle IUB, we should familiarize with the concept of free cycling. তো বাংলায় বলছি সবার সুবিধার জন্য। সো ফ্রি সাইক্লিং হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেটার মাধ্যমে আমরা সাস্টেইনেবল কনজাম্পশন এবং প্রোডাকশন হ্যাবিটটা, এবং টু বি মোর স্পেসিফিক সাস্টেইনেবল লিভিংয়ের যে কনসেপ্টটা, আমরা জিরো ওয়েস্ট লিভিং আছে খুব বেশি শুরু। সো ফ্রি সাইক্লিংয়ের মাধ্যমে আমরা জিরো ওয়েস্ট লিভিংটাকে আমরা অ্যাডপ্ট করতে পারি। কিভাবে? কারণ কনসেপ্টটা হচ্ছে আমরা যদি আমাদের এমন কোনো রিসোর্স যেটা এই মুহূর্তে আমাদের লাগছে না, কিন্তু সেটা ওয়েল প্রিজার্ভড এবং গুড কন্ডিশন প্রিজার্ভ, সেটা যদি আমরা বিক্রি না করে বা আমরা ফেলে না দিয়ে, দ্যাট মিনস আননেসেসারি ওয়েস্ট প্রোডাকশনটা অ্যাভয়েড করে যদি আমরা সেটাকে শেয়ার করি আমার কমিউনিটির ভেতরে, তাহলে সেই সার্ভিসটাকে বা সেই প্র্যাকটিসটাকে আমরা বলছি ফ্রি সাইক্লিং। তো ফ্রিসাইক্লিং আইউবি হচ্ছে একটা স্টার্টআপ প্রজেক্ট যেটার স্পন্সার্ড হচ্ছে আইউবি স্পন্সার্ড রিসার্চ গ্রান্ট, এবং লজিস্টিক সাপোর্টটা আমরা পাচ্ছি IEEE IB স্টুডেন্ট ব্রাঞ্চের কাছ থেকে। তো এখানে আমাদের 4টা সার্ভিস স্টেশন আছে। প্রথমটা হচ্ছে মিসেলিনিয়াস সার্ভিস স্টেশন, যেখানে আমরা মিসেলিনিয়াস গুডস আমরা শেয়ার করতে পারি বা এক্সচেঞ্জ করতে পারি। সেকেন্ডটা এখন পর্যন্ত সবচেয়ে পপুলার যে স্টেশনটা আমাদের, সেটা হচ্ছে কমিউনিটি লাইব্রেরি। কমিউনিটি লাইব্রেরি এখন পর্যন্ত পপুলার করছি কারণ আমাদের এখন পর্যন্ত যত টার্নওভার হয়েছে, যদিও আমরা এক্সিকিউশনে মাত্র 1 মাসের মতো পেয়েছিলাম, কিন্তু অ্যারাউন্ড 150+ প্রোডাক্টের ভেতরে অ্যারাউন্ড 90+ প্রোডাক্ট কিন্তু আমাদের বুকস ছিল। 3 নম্বর যেটা সার্ভিস স্টেশন, সেটা হচ্ছে আমাদের স্টেশনারি হাব, যেটা নিচেই আছে একটা পেন শেপ একটা স্টেশনারি হাব। আর ফ্রিজ, আনফরচুনেটলি ফ্রিজটা মাত্রই এসেছে গত সপ্তাহে, এখনো আনপ্যাক করা হয়নি। তো এই সার্ভিসটা আমরা এখনো প্রোভাইড করতে পারিনি। তো 3টা সার্ভিস আমরা এখন দিতে পেরেছি লকডাউনের আগ পর্যন্ত। একটা মিসেলিনিয়াস প্রোডাক্টসের, একটা ডেডিকেটেডলি বুকসের জন্য যেটা আইবিতে লাইব্রেরির পাশে আছে, আর একটা স্টেশনারি হাব। আর একটা স্পেশাল সাবস্টেশন আছে যেটা মিসেলিনিয়াস কর্নারে একদমই মেয়েদের জন্য, সেটা হচ্ছে ইমার্জেন্সি ন্যাপকিন বাকেট।
মেয়েদের বিশেষ সময় যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে ওখান থেকে ওরা এক্সচেঞ্জ করে নিতে পারে। আর হ্যাঁ, এই সার্ভিসগুলো আপাতত আমরা দিয়ে আসছি। Miss, what are the objective of this Freecycling project? The first objective was to achieve Sustainable Development Goal 12, which is sustainable production and consumption habit. The second objective was to promote sustainable living. Third objective was to avoid unnecessary waste production, which is possible through sustainable resource exchange or consumption. And the fourth and most important objective was to increase the social cohesion between the IUB community. As you are talking about sustainable consumption and production and sustainable living, so most of us doesn't know about sustainable 12 or 13 sustainable goals. So can you elaborate what is sustainable living for us? Sure. Like how do we practice sustainable living in our life? Then let me share my screen. It will be easier for you to understand it. So as you can see here, there are 7 hours of sustainable living. Sustainable living is actually a part of the whole SDG goal. That means the sustainable consumption and production. Sustainable living consists of sustainable lifestyle, sustainable resource management, also sustainable waste management. So here, if we consider sustainable lifestyle, there are 4 components, which is rethink, refuse, reduce, and repurpose, which actually inhibits or puts a control on our buying habit. And then we have redistribute and reuse, which is the area we are focusing on. That means sustainable resource management. And the third last component of waste management, that is recycling. So as you can see, there is a basic difference between sustainable lifestyle, sustainable resource management, and waste management. Together, they provide us the concept of sustainable living. And if we go further, so there is another concept, which is hierarchy of need. So first, we can utilize what we have, then we can move on to borrowing something from other people, then we can swap products within each other, then we can use second-hand goods from thrift store or garbage sale, then we can try to make the produce by ourselves, and finally we can move on to buy, which is also another parameter of sustainable living. So here our free cycling, the concept of free cycling in hierarchy of need, they actually focus on swapping and borrowing. And in case of sustainable living, they are focusing on reuse and redistribution. That means we are utilizing a resource within a community. Hope it is easier for you to understand now. Yes, when we hear about free cycling, the first thing came on our mind is recycling. But what are the basic differences between free cycling and recycling? Yes, there is a huge difference between free cycling and recycling. Let me share my screen again. So, through recycling, we are actually, it is the concept of uh, waste management. We are trying to recycling our waste products. That means all the consumed, rotten, or unnecessary products. We try to recycle them and try to make the most out of them through our waste. And in case of free cycling, actually we are trying to redistribute our resources. It is a resource management system. So through free cycling, there are multiple impacts in our life. So we can ensure redistribution and reuse. Also, we can prevent the underutilization of resources, which is one of the major obstacle of achieving sustainable development goal 12. Why? Because
with increase of world population, at the same time with the increase of our buying capacity, we are gradually having a huge discrepancy between our production habits and our consumption habits. So by putting a bar on it, that means through free cycling, we can prevent this discrepancy. We can try to find a way how to prevent the differences between the consumption habit and production habit. Also, it helps to prevent unnecessary waste production. And finally, it promotes zero waste lifestyle. And if we focus on recycling only, it only enhance sustainable waste management system. So if we promote recycling, it will have bigger impact in our society and people will be more benefited from it. So, Miss, we know that the rule number 12 for Sustainable Development Goal is sustainable consumption and production. So, how can we practice community consumption apart from recycling? Yeah, there are several examples of sustainable consumption habit, also community consumption habit, apart from recycling. And to be very honest, we are actually practicing this type of services, also utilizing them. If we see the example of ride-sharing apps, that means Uber, Pata, in this way, we are actually utilizing our resources. The resources which were earlier underutilized, that means the vehicles which were sitting idle in the garage, we are now utilizing them. We are taking turn to utilize them when they're in need. So eventually we are practicing it, and when we will have multiple options of sustainable consumption, it will be even better for it. Okay. So, did you ever face any obstacle while working in this on this project? অবস্ট্রাকল আসলে পুরোপুরি বলা যায় না। হ্যাঁ, কিছু সমস্যা ছিল। প্রথম সমস্যা যেটা আমরা ফেস করছিলাম আসলে কনসেপ্টটা বোঝানো। কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে ফ্রি সাইক্লিং এবং রিসাইক্লিং এর ডিফারেন্সটা আমরা কিন্তু চট করে বুঝে উঠতে পারি না। তো সবচেয়ে আগে যে সমস্যাটা ফেস করেছি, যখনই আমরা ফ্রি সাইক্লিং নিয়ে কিছু বলতে যাচ্ছি, মানুষ আগেই ধরে নিচ্ছে আচ্ছা তাহলে রিসাইক্লিং, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু আসলে আমরা কথা বলছি রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে। তো এর পরে যে সমস্যাটা হলো, আমরা যখন সার্ভিস স্টেশনগুলো যখন ফাংশন করা শুরু করলো, তখন আমরা একটা আন্ডার ইউটিলাইজেশন আমরা একটা ফেস করেছিলাম প্রথম ফার্স্ট ফিউ উইকসে। তো একটা ইভেন্ট এরকম ছিল যে কজন ছেলে এসেছিল একটা ক্রিকেট ব্যাট নিয়ে, কিন্তু বুঝতে পারছিল না যে কোথায় রাখবে, তারপরে ওরা ওটা নিয়ে চলে গেছে। আর ইউজুয়ালি আমি যেটা করতাম, আমার ক্লাস থাকে ইউজুয়ালি আইবিতে একদম সকালে আর বিকেলের দিকে। সো আমি যখন ক্লাসে যাই এবং বাসা ফেরার পথে আমি স্টেশনগুলো একবার ঘুরে দেখে যাই। তো একদিন বিকেলে যেটা হলো, আমি দাঁড়িয়ে দেখছিলাম স্টুডেন্টের মুভমেন্ট, কিউরিসিটি দেখছিলাম। তো একজন স্টুডেন্ট আরেকজনকে বলছিল, ফ্রেন্ডকে, যে এখান থেকে মিসেলিনিয়াস স্টেশনের সামনে, এখান থেকে তুই চাইলে যত ইচ্ছে বই নিতে পারবি। তো আমি গিয়ে বললাম না, এটা বইয়ের জন্য না, এটা মিসেলিনিয়াস প্রোডাক্টসের জন্য। বইয়ের জন্য আরেকটা স্টেশন ডেডিকেটেড আছে, এখানে বই তোমরা রাখতে পারো, কিন্তু ওটা বই রাখলে ওটা আরো বেশি ইউটিলাইজ হবে। তখন ওরা জিজ্ঞেস করলো যে তাহলে ম্যাম আমরা এখানে কি রাখবো। সো চট করে আসলে অ্যান্সারটা আমার মাথায় আসছিল না, যে মিসেলিনিয়াস বলতে আসলে আমরা কি কি বোঝাই। আমরা কিন্তু সব কিছুই বোঝাই, কিন্তু যখন আমি এক্সাম্পল বলতে যাব যে কোন কোন প্রোডাক্টসগুলো আমি দিতে পারবো, তখন আমার মাথায় একদমই আসছিল না। তো তারপরে আমরা যেটা করলাম, পরদিন আমরা স্টেশনের প্রতিটা স্লটে আলাদা করে আমরা ট্যাগ দিয়ে দিলাম, যে হাউস হোল্ড আইটেম, জিম এসেনশিয়ালস, স্পোর্টস আইটেম, ব্যাগস, ব্যাকপ্যাকস, স্টেশনারি আইটেম, so campus essential, gadgets and gears, etc. So এভাবে যেটা হলো, যখন কেউ যাচ্ছে স্টেশনের সামনে যে আচ্ছা আমি কি দিতে পারি, তখন চট করে কিন্তু একটা ব্রেইন স্টর্মিং হয়। আচ্ছা তাহলে আমার ক্যাম্পাস এসেনশিয়ালে তাহলে বাসায় আমার এই ধরনের কিছু জিনিস আছে, এটা হয়তো আমি দিতে পারি। বা গার্লস কর্নারে আচ্ছা আমার কিছু কসমেটিক্স হয়তো আমি কিনেছিলাম বাল্কে, কিন্তু এতগুলো আমার লাগতো না, পড়ে আছে,
আমি এটা দিতে পারি। সো এটা কিন্তু ইজিয়ার হয়েছে ওদের কনসেপ্টটা ক্লিয়ার করতে। সো এরপরে দেখা গেল সাডেন একটা পিক আসলো টার্নওভার রেটে। সো আসলে প্রতিদিনই আমরা নতুন নতুন এক্সপেরিয়েন্স থেকে কিছু নতুন নতুন আমাদের টিপসগুলো ট্রিক্সগুলো শিখেছি। থ্যাংক ইউ। Okay. So, as we know, Freecycle একটা আইইউবি আমাদের যে এখন প্রজেক্ট ইন আইইউবি, সো এটা মেইনলি কিভাবে কাজ করে বা স্টুডেন্টরা মানে আমরা যারা দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টে ট্রিপলি ডিপার্টমেন্টে বা সিএসসি ডিপার্টমেন্টে আমরা এই ব্যাপারটাতে এতটা এনলাইটেন না। সো হাউ ইট ওয়ার্কস ইনসাইড আইইউবি বা আমরা এটার সুবিধা বা অসুবিধাটা কিভাবে ভোগ করতে পারবো? এটা একটা সমস্যা আমরা ফেস করেছি আসলে প্লেসমেন্টের ব্যাপারে। যেটা সমস্যা শুরুতে হয়েছিল, প্রতিটা লবি কিন্তু আসলে এক একটা স্কুলের প্রপার্টি, এবং আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন পর পরে অনেক ইভেন্ট হয়, লবিগুলো কিন্তু প্রি অকুপাইড হয়ে যায়। সো আমরা চাইলেই কিন্তু একটা স্টেশন লম্বা সময়ের জন্য একটা জায়গায় রাখতে পারি না। সো এই কারণে যে এরিয়াগুলো কিছুটা আন্ডার ইউটিলাইজড ছিল, আমাদের স্টেশনগুলোকে সেখানে প্লেস করতে হয়েছে। এই কারণে দেখা গেছে যে অনেকে আসলে পুরোপুরি জানে না কনসেপ্টটা সম্পর্কে। সো আমাদের যে 4টা সার্ভিস স্টেশন আছে, 4টার ধরন 4 রকম। প্রথম কথা হচ্ছে, আমরা এখন যে দুটো অ্যাক্টিভ সবচেয়ে বেশি, কমিউনিটি লাইব্রেরি আর মিসেলিনিয়াস সার্ভিস স্টেশন, এই দুটোতে আমরা রিয়েল টাইম টার্নওভার হচ্ছে, মানে অ্যাট এ টাইম একজন একটা প্রোডাক্ট দিতে পারছে এবং সে নিতে পারছে। আর যেটা আমাদের স্টেশনারি হাবটা, এটা শুধুই কালেকশন ইউনিট, এটাতে আমরা কালেক্ট করছি এবং যখন ভরে যাচ্ছে ইউনিটটা, তারপরে আমরা মিসেলিনিয়াস স্টেশনে প্রোডাক্টগুলো দিচ্ছি। আর এখনো ফ্রিজের ফাংশন যদিও শুরু হয়নি, ফ্রিজ আমরা ইউটিলাইজ করতে চাচ্ছি যে খাবারগুলো আমাদের প্রিজার্ভ করতে হবে। যে খাবারগুলো প্রিজার্ভ করার দরকার নেই সেগুলো মিসেলিনিয়াস স্টেশনেই টার্নওভার করা সম্ভব, কিন্তু প্রিজার্ভ দরকার এরকম খাবার কেউ যদি ফ্রোজেন ফ্রুট দিতে চায় বা আইসক্রিম দিতে চায় বা রান্না করা খাবার লম্বা সময় প্রিজার্ভেশন ছাড়া রাখা যাবে না টেম্পারেচার, তো এই ধরনের খাবারগুলোর জন্য আমাদের ডেডিকেটেড ফ্রিজটা দরকার। So এটা তো গেল মিস টেকনিক্যাল পয়েন্ট, বাট if it comes to humanitarian point, so how it's gonna help humanity, like আমরা তো এই জিনিসটা যেটা আমরা করছি, it's not just because আমাদের এনভায়রনমেন্টকে it's helping, মানে ওয়েস্টেজটা কম হচ্ছে না, it's just আমরা যদি আমার যে জিনিসটা আমার এক্সট্রা আমি যেটা অন্য কাউকে দিই তার হেল্প হচ্ছে, হয়তো তার এটা কম থেকে থাকতে পারে। সো ইন দিস পয়েন্ট আপনি যদি কিছু বলেন, এনকারেজ করেন সবাইকে টু ডু দিস লাইক হিউম্যানিটেরিয়ান পয়েন্টে। থ্যাংক ইউ। মেজর মোটিভেশনটা কিন্তু আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে। আমরা যদি আইইউবি কমিউনিটিকে আমরা যদি খুব কাছ থেকে দেখি, আমরা কিন্তু দেখবো যে আমাদের পরিবারের এমন কিছু সদস্য আছে যারা কিন্তু প্রতিনিয়ত, আমরা স্টুডেন্টরা, ফ্যাকাল্টিরা, আমরা স্টাফরা যে সময়টা আমরা অফিসে কাটাচ্ছি বা ক্যাম্পাসে কাটাচ্ছি, আমাদের সময়টা সহজ কিন্তু হচ্ছে আমাদের পরিবারের ওই সদস্যগুলোর জন্য। এবং আনফর্চুনেটলি আমাদের টেক কেয়ার করার জন্য তারা দেখা যাচ্ছে ক্যাম্পাসে ঢুকছে একদম ভোরবেলা, বের হচ্ছে কিন্তু অনেক রাতে, যে সময়টাকে আমরা আসলে ইউটিলাইজ করি বাজার সদাইয়ের জন্য বা ঘুরে বেড়ানোর জন্য, কোনো দরকারি জিনিস কেনার জন্য, রান্না বান্না করার জন্য, তারা কিন্তু ওই সময়টা আমাদের পেছনে ইনভেস্ট করছে। এবং বাসায় গিয়ে কিন্তু দেখা যাচ্ছে অনেক দরকারি জিনিসই আসলে তখন দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, সময় কিন্তু উইকেন্ড ছাড়া থাকছে না, অনেককে কিন্তু ওভারটাইম করতে হচ্ছে উইকেন্ডেও। সো হয়ে উঠছে না। এটা আমাদের রেসপন্সিবিলিটির জায়গা যে আমরা কোহেশনটা বাড়াই, আমরা একটু দেখি যে কার কোন জিনিসটা দরকার। এবং একই সাথে আমাদের কিন্তু আমরা যেটা বলেছিলাম যে বাইং হ্যাবিটটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে গত 10 বছর বা 20 বছরে। সো এটা একটা সমস্যা। আমি বলছি যে আমার আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু জিনিস হয়তো আমার বেশি আছে, এটাও কিন্তু একটা সমস্যা। সো এটা আসলে ভাইস ভার্সা, শুধুমাত্র আমি বেনিফিট হচ্ছে বা অন্য কেউ বেনিফিট হচ্ছে তা না। বা আমার একটা জিনিস এখন আমি না কিনলেও পারি, আমি বড় করতে পারি, সো আমার যখন দরকার আমি নিচ্ছি, যখন কাজটা হয়ে গেল এটা এখনো ইউটিলাইজ করার মতো আছে রিসোর্সটা, আমি আবার স্টেশনে দিয়ে দিলাম আর অন্য একজন কেউ নিল। সো আগে আমাদের ট্র্যাডিশনাল লাইব্রেরির যে কনসেপ্টটা ছিল যে লাইব্রেরিতে আমরা বই নিচ্ছি, পড়া হয়ে যাচ্ছে, আবার দিয়ে যাচ্ছি, সো এইভাবেই যে কোনো ইউটিলাইজেবল রিসোর্সগুলো, ওয়েল প্রিজার্ভ রিসোর্সগুলো
আমরা যখন দরকার নিচ্ছি আমার রিসোর্স তো অবশ্যই সেভ হচ্ছে, আমার টাকাটা লাগছে না, বা আমার যে আন্ডার ইউটিলাইজ ছিল যে রিসোর্সগুলো সেটার ইউটিলাইজেশন বাড়ছে। বা আমি আজকে এত অসুস্থ ছিলাম আমি রান্না করতে পারছি না, আমি বাসায় ফেরার পথে যদি দেখি যে হ্যাঁ ছোট ওয়ান সার্ভিং এর একটা ডিশ হয়তো আছে, সেটাতে আমার আজকে রাতে ডিনারটা হয়ে যাবে, আমি নিয়ে চলে আসলাম। কালকে যদি আমি বেশি রান্না করি আমি নিয়ে গেলাম, যার দরকার ছিল সে নিচ্ছে সেখান থেকে। সো কোহিশনটা বাড়ানো, আসলে সম্পর্কটা আরেকটু মজবুত করা সবার ভেতরে। That's a very nice point. Thank you, ma'am. So, how to scale up or replicate the Freecycle at IUB project? স্কেল আপ বা রেপ্লিকেটের কথা যদি বলি, আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি IEEE IB স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে। আমাদের এখনো প্রিলিমিনারি কনসেপ্টগুলো আমাদের তৈরি হচ্ছে, কিন্তু এর বাইরেও কেউ যদি নিজে থেকে নিজের কমিউনিটিতে বা ইনস্টিটিউটে হোক, স্কুলে হোক, কলেজে, অফিসে, যেখানেই হোক, কেউ যদি ছোট স্কেলে বা বড় স্কেলে যদি নিজেদের মতো করে ফ্রিসাইক্লিং শুরু করতে চায় প্র্যাকটিসটা, আসলে আমি ইনফ্রাস্ট্রাকচারের নিডটা বলবো প্রধানত স্কেলের উপরে, সে কতটা বড় আয়োজন বা ছোট আয়োজনে করতে চাচ্ছে, এবং দ্বিতীয়ত সে কোন কোন সার্ভিসগুলো দিতে চাচ্ছে। যেমন আমরা কিন্তু ফোকাস করেছি 4 ধরনের সার্ভিসে: প্রিজার্ভেবল ফুড, লাইব্রেরি, এবং মিসেলিনিয়াস গুড, অলসো স্টেশনারি। সো কেউ যদি চায় যে না আমি প্রিজার্ভ করা লাগবে এমন কোনো ফুডের দিকে আমি যাব না, বা আমি শুধুমাত্র লাইব্রেরি নিয়ে কাজ করবো, তাহলে কেউ যদি চায় শুধুমাত্র বুক এক্সচেঞ্জ, তার জন্য শুধু একটা বুক সেলফি যথেষ্ট। কেউ যদি চায় না আচ্ছা আমি মিসেলিনিয়াস আইটেমগুলোই দেবো কিন্তু আমি খুব বেশি আমি ইনভেস্ট করতে পারবো না, সেক্ষেত্রে শুধুমাত্র ছোট একটা কর্নার, একটা আনইউজ একটা স্টেয়ারওয়ে হতে পারে, গ্যারেজের একটা কর্নার হতে পারে, একটা সেলফ হতে পারে। আমরা আইবিতে কিন্তু সেলফ ইউজ করছি কারণ এটা বেশ কনভিনিয়েন্ট হয়েছে আমাদের জন্য। কেউ চাইলে ছোট একটা টেবিল ইউজ করতে পারে, বা যদি একদমই কোনো রিসোর্স না থাকে একটা কার্টুনকেও কিন্তু মিসেলিনিয়াস স্টেশন হিসেবে ইউটিলাইজ করা যায়, যদি লেবেলিংটা থাকে যে আপনি আপনার জিনিসগুলো এখানে রেখে যাবেন, যেটা দরকার নেই, যেটা দরকার সেটা নিয়ে যাবেন। সো এটা যদি ট্যাগ করা থাকে যে এই জায়গাটাতে আমরা এই সার্ভিসটা আছে, তাহলে যে কোনো পরিসরে যে কোনো জায়গাতেই যে কোনো ইনভেস্টমেন্টই আসলে কাজটা শুরু করা সম্ভব। শুধু দরকার আসলে আমাদের একটু গুড ইন্টেনশনের, যে আমরা কিছু একটা করতে চাচ্ছি আমার নিজের জন্য, আমার চারপাশের মানুষগুলোর জন্য, আমার সমাজের জন্য, এতটুকুই বের। তো আমরা যেহেতু আমরা জানি যে এটা বাংলাদেশের ফার্স্ট একটা ফ্রিসাইক্লিং প্রজেক্ট, এন্ড যেহেতু এত বড় একটা প্রজেক্ট এন্ড সব বড় কাজের পিছনে কিন্তু অনেক স্টোরি থাকে। তো আমরা যেটা দেখি আউটকামটা সবসময় চোখের সামনে থাকে, বাট বিহাইন্ড দ্য স্টোরি কি হয় আসলে সে ব্যাপারে আমরা জানি না। এত বড় একটা প্রজেক্ট করতে গিয়ে আপনার নিশ্চয়ই এখানে অনেক স্টোরি থাকবে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চাবেন, সাথে যদি একটু বলতেন। রিসাইক্লিং আইপির স্টোরিটা আসলে একদমই ব্যক্তিগতভাবে শুরু হয়েছিল। গল্পটা শুরু আসলে 2013-এ সিঙ্গাপুরে। তো আমি যখন আমার হাজবেন্ডের ক্যাম্পাসে ছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে, ওরা ফ্রিসাইক্লিং, আমি বলবো সিঙ্গাপুরে ফ্রিসাইক্লিং এর একটা কালচার আছে, বেশ মজবুত এবং জোরালো একটা কালচার, এবং অবশ্যই অনেক কিছু শেখার আছে। তো আমি যে সময়টাতে ছিলাম দেখেছি, ওদের কাছ থেকে দেখেছি, এবং আমার কাছে প্রথম যে জিনিসটা মনে হয়েছে এই কাজটা আমাকে আমার দেশের জন্য করতে হবে। এবং এই যে মজার একটা এক্সপেরিয়েন্স, আমি অবশ্যই এটা মজার এক্সপেরিয়েন্সই বলবো, কারণ আমি যখন ওদের ফ্রিসাইক্লিং স্টেশনগুলো ঘাটতাম আমার কাছে একটা ট্রেজার হান্টের মতো মনে হতো যে এই জিনিসটা আমার দরকার ছিল, কিন্তু আমি এখন বাজারে যাব, আমি একটু স্টেশনে ঘুরে দেখি, যদি আমি পেয়ে যাই তাহলে আমাকে কিনতে হবে না। আসলে বাইরে যখন আমরা থাকি, বিশেষ করে স্টুডেন্ট অবস্থায়, আমাদের কিন্তু রিসোর্স অনেক বড় একটা ইস্যু, কনভিনিয়েন্সও একটা বড় ইস্যু রুটিনের সাথে। সো আমি যদি না কিনে হ্যাঁ সোয়াপ করতে পারি বা বড় করতে পারি, এটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, লাইফটাও ইজি হয়ে যাচ্ছে। সো আমার প্রথম যেটা মনে হয়েছিল যে এই এক্সপিরিয়েন্সটা আমি আমার কাছের মানুষদের, আমার দেশের মানুষদের দিতে চাই। তো এরপরে আমি যখন 2017-এ এমপিএইচ করা শুরু করি, তখন এসডিজি কনসেপ্টটা নতুন এসেছে, আপনারা নিশ্চয়ই জানেন। 2015 থেকে আমরা এসডিজি নিয়ে কাজ করছি। সো 17-এ আমার ফ্যাকাল্টি যখন বললেন এসডিজি নিয়ে, তখন আমার কাছে সবচেয়ে ক্লোজ টু মাই হার্ট লেগেছে গোল 12। আমাকে মনে হচ্ছে যে আমি যদি একটা গোল নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে গোল 12।
আমাকে গোল 12 নিয়ে কিছু করতে হবে, এবং প্রথম যে সুযোগটা পাবো আমি তখনই কিছু করব। সো জয়েন করলাম আইইউবিতে গত বছর, এবং স্পন্সর্ড রিসার্চ গ্রান্টের আসলে ডেডলাইনটা ছিল আমার জয়েনিং এর পরের সপ্তাহে। তো খুব রাশ ছিল জয়েনিং এর পরে। অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ইস্যু থাকে, লজিস্টিক ইস্যু, নতুন কোর্স ম্যাটেরিয়াল তৈরি করে নতুন স্টুডেন্ট। এর ভিতরে আসলে আমি একদমই কনফিডেন্ট ছিলাম না যে আমি পেপার ওয়ার্কগুলো রেডি করতে পারবো। তো আমার হাজব্যান্ডের আসলে তার মোটিভেশনেই মনে হলো যে হ্যাঁ অ্যাপ্লাই করে দেখি। তো আলহামদুলিল্লাহ গ্র্যান্টটা হয়ে গেল। এবং সত্যি কথা বলতে জার্নিটা শুরু হয়েছিল আমার ইচ্ছা থেকে। এরপরে যেটা হলো যে ফ্যামিলির সবাই ইনভলভ হয়ে গেল। তো শুরুর দিকের কাজগুলো যখন আমরা শুরু করলাম তখন রিসেস চলছিল ডিসেম্বরে। তো আমরা নিজেরাই বাসায় আমরা শুরু করলাম, এবং মাঝে মাঝে দেখা গেছে যে ভলান্টিয়ারের অনেক কাজগুলো উইকেন্ডে করতে হচ্ছে, তখন বাসায় আমরা নিজেরা মিলে করে ফেলছি। কারণ ওই উইকেন্ডে আসলে ভলান্টিয়ারদের ডাকা যায় না, এটা ওদেরও একটা ব্রেকের দরকার আছে। তো এরপরে যেটা হলো আস্তে আস্তে আইইউবি থেকে ভলান্টিয়াররা আসলো, আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ আসলো, লজিস্টিক সাপোর্টটা আমি পুরোপুরি আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের কাছ থেকে পেয়েছি। তো এভাবে দেখা গেল যে যে জার্নিটা আসলে একটা সময় আমার একার ছিল, আস্তে আস্তে অনেক মানুষ চলে আসলো, এবং ইনশাআল্লাহ সামনে ইচ্ছা আছে সবাই যেন অ্যাটলিস্ট জানে, কাজটা সম্পর্কে জানে এবং প্র্যাকটিসটা চলে আসুক। এই কালচারটা কিন্তু অনেক আগে আমাদের ভেতরে ছিল, আমাদের ফ্যামিলির ভেতরে ছিল। একটা কিছু রান্না হলে ফ্যামিলির ভেতরে আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করতাম, বা দেখা যেত ভাই বোনের বই বা কাপড় চোপড় খেলনা কিন্তু আমরা নিচ্ছি, কাজিনদেরটা নিচ্ছি। এখন কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির সাথে সাথে অভ্যাসটা কিন্তু বদলে গেছে। আবার যদি আমরা অভ্যাসটা চালু করতে পারি তাহলে ইনশাল্লাহ কোহেশনটা আবার বাড়বে। সো হ্যাঁ, এতটুকুই ছিল স্টোরি। তো থ্যাঙ্কস টু মিসের ফ্যামিলি, না হলে হয়তো এই জিনিসটা এত সুন্দরভাবে উঠে হ্যাঁ আসলেই ডিফিকাল্ট ছিল। তো হ্যাঁ, আমরা এটা অনেক বেশি ফেস করি, লাইক একটা মেয়ে মানে মেয়ে ছেলে ডিফারেন্সিয়েট করবো না, তারপর এটা হয়ে যায় যে যেহেতু উই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি অ্যান্ড উই হ্যাভ টু ডু আদার ওয়ার্কস অ্যাজ ওয়েল। লাইক একটা মেয়ে হলে এই দুইটা জিনিস অনেক বেশি ব্যালেন্স করতে হয়। তো ভীষণ ফ্যামিলি, ডিফিকাল্ট ব্যালেন্স করা। তো ফ্যামিলির সাপোর্ট যদি না থাকে এটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট, কি মানে এভরিডে অনেক বেশি স্ট্রাগলিং হয়ে যায়। আর ফ্যামিলি সাপোর্ট থাকলে ওই সেম জিনিসটা অনেক সুন্দরভাবে অনেক ইজিলি কনভিনিয়েন্ট ওয়েতে করা যায়, যেটা মিস পেয়েছিল। তো মিস, আপনি এই পুরো প্রজেক্ট অ্যান্ড এই অল দিস জার্নিতে আপনি কি শিখলেন, বা আপনার লার্নিং এথিক্সটা কি ছিল? নিজের পাওয়া যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা। আমি আমার ক্যাম্পাসটাকে বা ক্যাম্পাসের মানুষগুলোকে ফ্রিসাইক্লিংয়ের কাজ শুরু হওয়ার পর থেকে যতটা কাজ থেকে বা যত ধরনের পার্সপেক্টিভ থেকে আমি দেখেছি, আসলে এতটা কাছ থেকে আমি দেখিনি, বা আমার দেখা যে দরকার এই রিয়েলাইজেশনটাও কিন্তু আগে আমার আসেনি। তো ওই সময়টাতে যে কিছু কিছু এক্সপিরিয়েন্স এমন ছিল, কিছু কিছু দৃশ্য আমি এমন দেখেছি, ওটা কিন্তু অনেক বড় দাগ কেটে গেছে মনে, এবং মোটিভেশন কিন্তু এখান থেকে এসেছে যে আসলে কিছু করা দরকার। দু একটা এক্সাম্পল যদি বলি, একদিন আমি গেট 1 থেকে আসছিলাম দুপুরের দিকে, লাঞ্চ ব্রেকের পরে। একজন গার্জিয়ান, আমরা জানি যে রিসেপশন রুমে দুটো পার্ট আছে, একটা পার্টে গার্ডিয়ানরা বসে। উনি রিসেপশনে এসে জানতে চাচ্ছিলেন যে প্রেয়ার ম্যাট উনি কোথায় পাবেন, উনি একটু নামাজ পড়তে যান। তারপরে আমি আসলে নোটিস করলাম যে এই জায়গাটাতে আমাদের বাবা মা বসে থাকে, স্টুডেন্টের বাবা মারা, কিন্তু আসলে কি আমরা তাদের জন্য মানে ওভাবে আমরা কি অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি? আগে কিন্তু জাস্ট চট করে হেঁটে চলে যেতাম, কারা বসে কি ফ্যাসিলিটিস গুলো আছে সেটা কিন্তু আমরা দেখছি না। কিছু কিছু পোস্টার ওখানে লাগানো আছে, একটা হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস আর নট অ্যালাউড। তারা কিন্তু সারাটা দিন আমরা যেখানে একই জায়গায় একই ক্যাম্পাস, আমরা সারাদিন যখন থাকছি আমরা কিন্তু অনেক সার্ভিস পাচ্ছি, অনেক কিছু আমরা ইউটিলাইজ করতে পারছি, কিন্তু তারা কিন্তু একটা জায়গায় বসে আছে, তাদের কোনো রিক্রিয়েশনাল বা বেসিক নিডটুকু আমরা দিতে পারছি। নামাজ পড়ার একটা ডেডিকেটেড জায়গা কাছে নেই, কিছু বই থাকবে সেগুলো কিন্তু নেই। এটা কিন্তু চাইলেই সম্ভব, আমরা যদি একটু চেষ্টা করি। ওখানে খুব সুন্দর একটা আনইউজ স্টেয়ারকেস আছে, আমরা যারা বাইরে থাকার অভ্যাস আছে আমরা কিন্তু জানি বাইরে যে প্রেয়ার এরিয়াগুলো কিন্তু এ ধরনের বেসমেন্টে বা যে স্টেয়ারওয়ে গুলো খুব একটা ইউটিলাইজ হয় না, ওখানে ছোট একটা কর্নারে, খুব বেশি আয়োজন কিন্তু দরকার নেই। তো
তো চাইলে সম্ভব 2-3টা বই দিয়ে, একটা কর্নার দিয়ে একটা লাইব্রেরি, একটা ছোট্ট ইউনিট নামাজ পড়ার জন্য, একটা ওয়াশরুমের অ্যাক্সেস যদি তাদের দেওয়া যায়, তাদের স্টেটা কিন্তু অনেক প্রেজেন্ট হয়। আর একটা এক্সপিরিয়েন্স যেটা ছিল আসলে এটা ভীষণ মর্মান্তিক। আমরা ক্লিনার আপনাদের দেখি, তারা কিন্তু আসলে আমাদের স্টেটাকে সবচেয়ে বেশি প্রেজেন্ট করার জন্য ডেডিকেটেডলি কিন্তু তারা সবচেয়ে বেশি কাজ করে। আমি মাল্টিপল অকেশনে আনফর্চুনেটলি আমাকেই দেখতে হয়েছে, তাদের জন্য কিন্তু আমরা একদম বেসিক সার্ভিসটুকু আমরা দিতে পারিনি। তাদের বসতে হলে কিন্তু ফ্লোরে বসতে হয়। ইভেন স্টুডেন্টের জন্যও কিন্তু আসলে বসার জায়গা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি। অনেক স্টুডেন্টরা যখন ক্লাসের ফাঁকে বসে থাকে, আমার অফিসের সামনে ফ্লোরে বসে থাকতে হয়, কারণ বারান্দাগুলো আছে, যদি একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিতে পারি। এরকম অনেক স্পেস কিন্তু আছে আন্ডার ইউটিলাইজড হয়ে আছে, এরকম অনেক ফার্নিচার আছে আন্ডার ইউটিলাইজড হয়ে আছে, আমরা কিন্তু বসছি না। আমরা এত বিজি থাকছি, আমরা স্টাফরা বা ফ্যাকাল্টিরা, আমরা কিন্তু লাউঞ্জগুলোতে বসছি না। এত ভালো আয়োজনের দরকার নেই, কিন্তু ছোট কিছু বেঞ্চ যদি করিডোরগুলোতে আমরা দিতে পারি, তাহলে কিন্তু মাঝে মাঝে মানুষগুলো বসতে পারে। ক্লিনার আপাদের একদিন আমি যেটা দেখেছিলাম, তারা ফ্যাকাল্টি ওয়াশরুমের ভেতরে তারা ফ্লোরে রেস্ট নিচ্ছে ক্লান্ত হয়ে, কারণ এটা ছাড়া আর তাদের কোনো স্পেস নেই বসার জন্য। এবং একটা ছবি কিন্তু আইবি গ্রুপে বেশ ভাইরাল হয়েছিল কয়েক মাস আগে, তাদের একটা ব্রিফিং হচ্ছিল লবিতে ফ্লোরে বসে। এটা কিন্তু আসলে আমাদের কাম্য না। এটা কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা আমাদের আছে, যে যারা আমাদের জন্য কাজ করছে, যারা আমাদের টেক কেয়ার করছে, তাদের টেক কেয়ার করাটা কিন্তু আমাদের দায়িত্ব। আমরা চাইলেই অল্প অল্প করে যদি সবাই চেষ্টা করি, যে জিনিসটা একটা চেয়ার বা একটা বেঞ্চ আমার বাসায় দরকার নেই, সেটা যদি আমি দিয়ে দিলাম, দুজন মানুষ কিন্তু যখন খুব ক্লান্ত হয়ে তারা কিন্তু চাইলে বসতে পারে। আমার বাসায় 10টা প্রেয়ার ম্যাট আছে, আমি যদি একটা নিয়ে যাই, একজন মানুষ কিন্তু যখন সে জায়নামাজ খুঁজে পাচ্ছে না, সে কিন্তু নামাজটা পড়ে ফেলতে পারে। তো আমাকে দেখতে হবে যে আমার কোন জিনিসটা আমার দরকার নেই, সেই জিনিসটা অন্য একজন খুঁজছে, তো ওই মানুষটাকে যদি আমি পৌঁছে দিতে পারি, সেটাই আসলে সার্থকতা ফ্রিসাইকেল আইবির, যে যার যে রিসোর্সটা দরকার সেটাকে আমরা জায়গা মতো পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ গাইস, আপনি এত সাবলীল ভাষায় এত সুন্দর করে পুরো প্রজেক্টটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিলেন। আই ফেল্ট লাইক আমি পুরো জিনিসটার মাঝখানে চলে যাচ্ছি। ফ্রম দিস আপনার লার্নিং থেকে আমরা কি শিখতে পারি যে আমরা আসলে অনেকেই চিন্তা করি, আমরা যখন সিনিয়র প্রজেক্ট করতে চাই বা যে কোনো ধরনের প্রজেক্টের ইনিশিয়েশন, আমরা অনেক গুগল ঘাঁটি বা আমরা অনেক প্যানিক করতে থাকি, হোয়াট শুড উই ডু, কি করবো, হাউ ক্যান উই বি ক্রিয়েটিভ। তো আমার মনে হয় যে রেদার দ্যান ডুইং দ্যাট, আমরা যদি আমাদের চারপাশে একটু তাকিয়ে দেখি যে হোয়াটস অ্যাকচুয়ালি ডুইং, আর কোন জিনিসটাতে আমাদের নিড আছে, মানে আমরা কার একটা নিড ফুলফিল করতে পারি আমাদের একটা ইনোভেশন বা আমাদের একটা ইনিশিয়েশন দ্বারা। সো আমার মনে হয় দ্যাটস হাউ উই শুড ডু প্রজেক্টস, তাহলে ওইটা মানুষ হেল্পে আসবে এন্ড উই ক্যান অলসো কন্ট্রিবিউট টু আওয়ার সোসাইটি। এন্ড আপনার এই প্রজেক্টটা থেকে আমরা ওইটাই শিখতে পারি। তো থ্যাংক ইউ সো আমি মাচ। কিন্তু আমার ক্লাসে আমি কিন্তু স্টুডেন্টদের এটাই বলি যে আমি এইচএ পড়াই। সো তোমার সমাজে তোমার চারপাশে তুমি যখন কাছ থেকে মানুষগুলোকে দেখবে যে কার কোন জায়গায়, এবং তুমি যখন নিজেকে দেখবে যে তোমার স্কিলটা, তোমার এক্সপার্টিসের জায়গাটা কোথায়, তুমি তোমার এক্সপার্টাইজ এবং স্কিল দিয়ে ওই মানুষকে কোন ছোট্ট একটা জায়গা হোক, ছোট্ট একটা কন্ট্রিবিউশন হোক, সেই জায়গাটা কিন্তু তুমি যদি কন্ট্রিবিউট করতে পারো, এটা কিন্তু অনেক বড় স্যাটিসফ্যাকশনের জায়গা। আর একটা মেসেজ আমি যেটা দিই সেটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আমি সব সময় আমার ফ্যাকাল্টি, আমার স্যার যেটা বলেছিলেন, আমি সেই মেসেজটাই ডিরেক্টলি বলি যে 2015 থেকে 2030 সাল পর্যন্ত পৃথিবী ঘুরবে সূর্যের চারদিকে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের চারদিকে। সো যখন আমরা সিনিয়র প্রজেক্ট হোক বা অন্য যে কোনো প্রজেক্ট, যে কোনো আইডিয়া, কম্পিটিশন, যখন আমরা কিছু খুঁজে পাচ্ছি না, আসলে ওই 17টা গোলে একবার কিন্তু চোখ বোলানো উচিত। এবং আমরা কিন্তু চাই, যখন আমরা জাজ করি বা রিভিউ করি, আমরা কিন্তু চাই যে নতুন কোনো আইডিয়া হোক, প্রজেক্ট হোক, যে কোনো কিছুই, ইভেন এসে রাইটিংয়ে আমরা চাই আপনারা যেন আপনাদের আইডিয়াটাকে এসডিজির সাথে কোরিলেট করতে পারেন। তখন কিন্তু কনসেপচুয়ালাইজ করাটা ইজি হয়ে যায় এবং আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটাও অনেক ইজি হয়ে যায়। এবং আমি চেষ্টা করছি আমার স্টুডেন্টদের তৈরি করার, কারণ একটু আগে যেটা বললেন যে আমাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, পারিবারিক, পারিপার্শ্বিক, সামাজিক। একটা সময় পরে কিন্তু আমরা আর কুলিয়ে উঠতে পারি না। সো আমি যদি প্রতি সেমিস্টারে 5জন স্টুডেন্টকেও মোটিভেট করতে পারি এসডিজি সম্পর্কে এবং তার সোশ্যাল রোলটা সম্পর্কে, এই 5জন কিন্তু সামনের দিনে অ্যাম্বাসাডার হবে পাবলিক হেলথের জন্য, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য।
এখান থেকে কিন্তু আমরা তিন গোয়েন্দা, যদি আপনারা পড়ে থাকেন একটা টার্ম ছিল ভূত থেকে ভূতে, সো একজন থেকে তিনজন, ওই তিনজন থেকে যদি নতুন করে তিনজন হয়, হিউজ একটা সামেশন পোটেনশিয়ালের ইফেক্ট হবে। সো সামনে অবশ্যই পরিবর্তন আসবে, একজন দিয়ে না হোক 100 জন দিয়ে আসবে, ছোট ছোট 100টা কাজ দিয়ে ইনশাল্লাহ সামনে ভালো দিন অবশ্যই আসবে। So what's your future plan about Freecycling at IUB? ফিউচার প্ল্যান প্রথমত স্কেল আপ করা, যেন আমি যেটা আগেই বলেছি যে আমি চাই আমার চারপাশের মানুষ, আমার পুরো দেশের মানুষ এই মজার এক্সপিরিয়েন্সটা নিক। এবং দ্বিতীয়ত হচ্ছে মানুষকে জানানো, আসলে ফ্রি সাইক্লিং সম্পর্কে এখনো অনেক কিছু আমাদের মিসকনসেপশন রয়ে গেছে, সেটা ক্লিয়ার করা দরকার। সো প্রথমত ডিসিমিনেট করা ইনশাল্লাহ, এবং দ্বিতীয়ত মানুষকে সাহায্য করা। কেউ যদি তাদের নিজেদের কমিউনিটিতে ইনিশিয়েটিভ নিতে চায়, তাদের হেল্প করা, যে কিভাবে আমরা কাজটা করতে পারি, কিভাবে মানুষের দৌড় গড়ায় সার্ভিসগুলো আমরা পৌঁছে দিতে পারি। ওকে, সো মিস আমাদের এখানে যেরকম আমরা যারা পার্টিসিপেন্ট, এখানে অনেকেই কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সো SDG goals are like very new to us. হ্যাঁ, though I have been working with SDG 2017 থেকে, I have worked with UNDP, সো কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটা সম্পর্কে জানে না, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু SDG goals are really working so well. সবাই এখন যখনই দেখে যে কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা ভলেন্টিয়ার যখন এই সেপারেট যে কোনো একটা SDG গোলের উপর কাজ করেছে বা এটা নিয়ে কোনো ধরনের প্রজেক্ট করছে, ও তার সিভিটা বা তাকে কিন্তু একটু হাইলাইটেড ভাবে তখন দেখা অবশ্যই। হয়। তো আমাদের অনেকের মনে হতে পারে যে আমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আমি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কেন এই ব্যাপারে মাথা ঘামাবো, বা এটা আমার কি এটা তো আমার কোনো কাজে আসবে না, এটা তো হয়তো পাবলিক হেলথ রিলেটেড, বা এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, বাট এটা তো আমার কাজ না। সো এই টাইপের যে মেন্টালিটিটা, এটার ব্রেকআউটটা করার জন্য আসলে আপনি কিছু যদি স্টুডেন্টদেরকে বলতেন তাহলে তারা বুঝতো। প্রথমত আসলে জানতে হবে, যে জিনিসটা আমি জানি না একটু নিজে থেকে জানার চেষ্টা করতে হবে। আমরা কিন্তু এখন সেলফ লার্নিং এ অনেক বেশি এমফাসাইজ করছি। আগে আমাদের টিচিং লার্নিং এর কনসেপ্টটা ছিল কিন্তু প্যাডাগজি, এখন কিন্তু আমরা বলছি অ্যান্ডাগজি, যে আপনাকে আপনার লার্নিং এর লিডটা আপনাকে নিতে হবে, আপনার ইন্টারেস্টের জায়গাটা আপনাকে বুঝতে হবে। 17টা গোলের কথা আমরা বলি, 17টা গোল কিন্তু পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ওকে। এখানে আমার ডিসিপ্লিন কোনটা, আমার এক্সপার্টাইজ কোনটা, সেটা কিন্তু ম্যাটার করছে না। কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য যদি বলা হয়, আমি বলবো আপনাদের জন্য মোস্ট রিলেভেন্ট হচ্ছে গোল 3, দ্যাট ইজ হেল্পফুল, দেন হচ্ছে সাস্টেইনেবল অর ক্লিন এনার্জি, অ্যান্ড 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, যে আমরা স্মার্ট সিটি গ্রিন সিটির যে কনসেপ্টটা বলি, সেখানে আপনাদের কন্ট্রিবিউট করার জায়গা আছে। আর একটা যেটা খুব দরকারি সেটা হচ্ছে আমাদের স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, যেটা গোল 6। এখানে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি, আপনাদের কাজ করার অনেক সুযোগ আছে। আমার গত বছরের আমি এসডিজি নিয়ে প্রজেক্ট দিই ওদের অ্যাসাইনমেন্টে, এবং ভীষণ ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট এসেছিল। কিছু ছিল আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে, আসলে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ওয়াটার স্কারসিটি আমরা ফেস করছি, এবং কিছু কিছু অসাধারণ আমি কিন্তু প্রজেক্ট দেখেছি যেটা হাঙ্গার নিয়ে। আমরা ভার্টিক্যাল গার্ডেনিং এর আমরা কিন্তু কনসেপ্ট বলি, সেটাকে যদি আমরা একটু আপগ্রেড করতে পারি, ন্যাচারাল রিসোর্সের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না থেকে আমরা যদি একটু ডিভাইসটাকে আপডেট করতে পারি, এখানে আপনাদের কন্ট্রিবিউশনের জায়গা আছে। সো আপনি যদি এক্সপ্লোর করতে চান, সবগুলো গোলই কিন্তু আপনার হাতের নাগালে, কিন্তু কাছ থেকে বললে এই গোলগুলো বেশি রিলেভেন্ট। তো কারোর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা ওপেনলি মিসকে জিজ্ঞেস করতে পারেন। সো কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? How to make sure or check the misuse of resource? Unfortunately, আমরা যে মেথডটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা রিয়েল টাইম এক্সচেঞ্জ করছি। সো এখানে কিন্তু আসলে মিসইউজ বা চেক করাটা আসলে সার্ভেলেন্সের আন্ডারে আনাটা কিন্তু 24/7 এটা পসিবল না। আদার একটা মেথড যেটা আমরা কালেকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, একটা সার্টেন পিরিয়ডে আমি কালেক্ট করছি, একটা সার্টেন পিরিয়ডে আমি ডিস্ট্রিবিউট করছি, এটা একটু রিসোর্সটা বেশি লাগে ইন দ্য টার্মস অফ ম্যান পাওয়ার অ্যান্ড মানি, অলসো টাইম। সো এখানে 24/7 মনিটর করা সম্ভব মিসইউজ, কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন মেজর কোনো অবস্ট্রাকল ফেস করিনি আমরা রিয়েল টাইম এক্সচেঞ্জে, কারণ যে একটা জিনিস এক্সচেঞ্জের জন্য দিচ্ছে সে জেনে বুঝেই দিচ্ছে জিনিসটা নয়ে যাবে।
আর একটা মানুষ, আমি যখন একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি ওপেন ফর অল, এখন কারো যদি একটা লাগতো, সে যদি 5টা নিয়ে যায়, আমি কিন্তু তাকে ফোর্স করতে পারবো না, বা আমি কোনোভাবেই কিন্তু আমি ক্রস চেকও করতে পারবো না যে আসলে কি তার একটা লাগতো না 5টা লাগতো। সো আমাকে ধরে নিতে হবে, এতটুকু বিশ্বাস কিন্তু আমাদের রাখতে হবে প্রত্যেকের প্রতি। আমি কিন্তু আগেও বলেছি যে আমাদের আলটিমেট গোল হচ্ছে নিজেদের ভেতরে একটা কোহেশন নিয়ে আসা। এটাও একটা মোটিভেশন ছিল যে আমরা এটা রিয়েল টাইমে আমরা এক্সচেঞ্জটা রাখবো। আমরা নিজেদের কমিউনিটির ভেতরে যেহেতু কাজটা করছি, এই বিশ্বাসটা আমাদের ভেতরে আছে, এবং আমরা কিন্তু অনেক প্রমাণ পেয়েছি। দেখা গেছে কেউ কেউ যখন একটা সার্ভিস নিচ্ছে, পরবর্তীতে সে কিন্তু তার সাধ্য মতো এক্সচেঞ্জের জন্য দিয়ে যাচ্ছে। সো এটা বলা যাবে না যে কিছু মানুষ শুধু দিচ্ছে বা কিছু মানুষ নিচ্ছে না, কোহেশন কিন্তু আসলে হচ্ছে। আমি একবার একটা হেল্প পেলে আমি বারবার ফিরে আসছি। সো সার্ভেইলেন্স দরকার ট্র্যাক করার জন্য, ডকুমেন্টেশনের জন্য, কিন্তু যেটা আমি বলেছি ফুল প্রুফ সার্ভেইলেন্স করতে চাইলে সেটা আমাকে স্ট্রিক্ট কালেকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যেতে হবে। রিয়েল টাইম এক্সচেঞ্জে 100% সার্ভেইলেন্স করা সম্ভব না, কিন্তু যদি আমরা বিশ্বাস রাখি তাহলে ইট ওয়ার্কস। থ্যাংক ইউ। এই পুরো প্রজেক্টটাতে আপনি স্টুডেন্টদের কাছ থেকে কি ধরনের হেল্প পেয়েছেন? স্টুডেন্টদের কাছ থেকে আমার এইচএস সেকশনের স্টুডেন্টরা, আমার গ্রাফিক ডিজাইনের টিমটা আমার স্টুডেন্টদের থেকে এসেছে, আমার যে স্টেশনারি হাব যে স্টুডেন্টরা ক্রিয়েট করেছে তারা আমার এইচএস সেকশন থেকে এসেছে, এবং মেনটেনেন্স অ্যান্ড মনিটরিংয়ে যারা কাজ করছে, অলসো ফেসবুক গ্রুপটা মেনটেনে, এরা কিন্তু আমার স্টুডেন্ট থেকে এসেছে। এবং যে লজিস্টিক সাপোর্টগুলো আমি কিন্তু আগেও বলেছি, IEEE IUB স্টুডেন্ট ব্রাঞ্চদের কাছ থেকে যখন আমার লার্জ নাম্বার অফ ভলেন্টিয়ার এট এ টাইম লেগেছে, আমি একটা ফোন কলে কিন্তু আমি এদের পেয়েছি চট করে। স্টুডেন্টদের ছাড়া কিন্তু আসলে এটা পসিবল ছিল না। যে কোনো একটা ক্যাম্পাসের প্রাণ হচ্ছে স্টুডেন্টরা, তারা একটা ইনিশিয়েটিভকে যতটা ওয়ার্মলি অ্যাকসেপ্ট করবে, এটার সাফল্য কিন্তু তত বেশি এনহ্যান্স হবে। So we are really glad মিস আপনাকে সাপোর্ট করতে পারে আইবি স্টুডেন্ট ব্রাঞ্চ। আই হোপ যে এই পুরো প্রজেক্টের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবো একদম শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ। অ্যান্ড এটা আইইউবির গণ্ডি ছড়িয়ে, অবভিয়াসলি এটা এত ভালো একটা প্রজেক্ট যে আমার হয় যে এভরিওয়্যার, ইটস নট ইন আইইউবি অনলি, সব জায়গায় এই জিনিসটার প্র্যাকটিস যদি চলে আসে, আমাদের কিন্তু অলরেডি লাইক অনেক লাইফস্টাইলে অনেক বেশি কনজাম্পশন, মানে কনজাম্পশনটা ইউজটা অনেক বেশি প্রপার হবে, অ্যান্ড অনেক আমার মনে হয় যে আমরা মানে চিপ ইন করতে পারবো আর কি সবাই সবার ইউজেস এর মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ মিস। অ্যান্ড আমার মনে হয় না আর কারোর কোনো কোয়েশ্চেন আছে, বিকজ আপনি প্রত্যেকটা বিষয় অনেক ইলাবোরেট করে বলেছেন, আমাদের বোঝার আসলে কোনো ব্যাপারে কোনো কমতি নেই। সো মিস আপনি যদি লাস্ট কিছু বলার থাকে স্টুডেন্টদের জন্য। লাস্ট কিছু আসলে আমরা এখন যে সময়টা পার করছি আসলে কোভিড-19 প্যান্ডেমিকের কারণে, অনেক ফ্যামিলি কিন্তু আসলে এখন অনেক ক্রিটিক্যাল সময়ের মধ্যে থেকে পার করছে। তো আমরা কিন্তু জানি না সামনে কি হবে। এখন আসলে হাই টাইম যে আমাদের সাস্টেইনেবল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন হবে, আমাদের হোল 12 এর প্রতিটা কম্পোনেন্টে আমাদের আরো বেশি ফোকাস করা দরকার, এবং মোস্টলি হচ্ছে সাস্টেইনেবল রিসোর্স ম্যানেজমেন্ট। আমাদের কোভিড-19 পরবর্তীতে যে স্কারসিটি আমরা ফেস করতে বাধ্য, এক নম্বর হচ্ছে আমাদের ইকোনমিতে একটা বিশাল ধস নামবে লম্বা সময়ের জন্য, আমাদের ওয়াটার স্কারসিটি অলরেডি আমরা ফেস করছি, সামনে এটা বাড়বে, ন্যাচারাল রিসোর্সের স্কারসিটি বাড়বে, এবং সেই সাথে বাড়বে ফুডের স্কারসিটি। তো একটা কথা আমি সব সময় বলি, এখনো বলবো, খাবার অপচয় করবো না আমরা, ফুড ওয়েস্টটাকে প্রিভেন্ট করতে হবে, এবং রিসোর্সের ওয়েস্টটাকে প্রিভেন্ট করতে হবে। একটু ভাবতে হবে এই মুহূর্তে আমার দরকার নেই, আমি নিজের জন্য রেখে দিই, নিজের জন্য ভালোভাবে প্রিজার্ভ করি, কিন্তু আমার যদি মনে হয় আমার সামনেও লাগবে না, তাহলে এই জিনিসটা ধরে না রেখে, নষ্ট না করে, কারণ আমরা যদি আসলে প্রপারলি প্রিজার্ভ করতে না পারি, অ্যাটেনশন না দিই, আমার কিন্তু অনেক দামি রিসোর্সও কিন্তু সামনে নষ্ট হতে বাধ্য। সব কিছুরই কিন্তু একটা সেলফ লাইফ আছে। সো আমি যদি ভাবি যে আমার সামনেও দরকার পড়বে না, জিনিসটা আমি অন্য কাউকে দিয়ে দিই, কারণ কেউ হয়তো এটার অপেক্ষায় আছে। এটাই আমার লাস্ট মেসেজ স্টুডেন্টের জন্য। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর তাসনুভা ফারুক আমাদের জয়েন করবেন আমাদের জানার জন্য। And as a token of appreciation, we have a certificate for her. But যেহেতু এটা অনলাইন, আমরা বেশি কিছু করতে পারবো না, সেটা মিসকে হয়তো মেইল করে দেওয়া হবে।
So আজকের মতো I guess we are done with our webinar and সবাই I hope যে Freecycle at IUB নিয়ে একটা clear ধারণা পেয়েছে and it's going to be really helpful in our day-to-day life and as well as আমরা যখন IUB তে জয়েন করব তখন আমাদের জন্য খুব ইজি হবে জানাটা যে where we can get stuff and আমাদের যে জিনিসগুলো প্রয়োজনীয় না বা যেটা এক্সট্রা আছে where we have to drop it. So thank you so much everyone for joining with us and আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।